বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। একটা বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা পত্রপত্রিকায় চোখ রাখেন, প্রতিদিন খোঁজ খবর রাখেন, তারা জানেন বর্তমান বিনিয়োগ অবস্থাটা আসলে কেমন। গত ৮-৯ মাসে দেশের বিনিয়োগের পরিস্থিতি নিচে নামতে নামতে প্রায় 70% ডিক্লাইন করেছে, অর্থাৎ পতন হয়েছে 70 ভাগ। অর্থাৎ এখন যদি 100 টাকা বিনিয়োগ আসার কথা থাকতো, সেই ক্ষেত্রে বিনিয়োগ এসেছে 30 টাকা, মানে 70 টাকায় আসেনি। এই পরিস্থিতিটা আসলে কেন? বা একজন ছোট্ট ব্যবসায়ী হিসেবে আমি আসলে হাড়ে হাড়ে অনুধাবন করছি বর্তমান পরিস্থিতিটাকে। ধরেন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কেমন চলছে, এটা দুটো সেক্টরের মানুষকে আপনি নক দিলেই জানতে পারবেন। কারণ এই দুটো সেক্টরের সাথে ওতপ্রোতভাবে দেশের ব্যবসা বাণিজ্য অলমোস্ট 10% রিলেটেড কোনো না কোনোভাবে। এর মধ্যে একটি হচ্ছে গার্মেন্টস ট্রেড বা গার্মেন্টস সেক্টর, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। গার্মেন্টস সেক্টরের বিষয়ে আমি অভিজ্ঞ নই, সো ওই বিষয়ে আমি খুব বেশি কিছু জানিও না। বাট এটুকু জানি যে গার্মেন্টস ট্রেড, গার্মেন্টস যেহেতু প্রায় শতভাগই হচ্ছে আমাদের এক্সপোর্টের উদ্দেশ্যেই তৈরি হয় গার্মেন্টস যেগুলো, এবং ওর থেকে কিছু অংশ আমাদের লোকালিও ব্যবহার হয়, যেগুলো হচ্ছে হয়তো কোয়ালিটি হয় না ঠিকমতো, কিউসিতে পাস হয় না, অথবা কিছু কিছু ক্ষেত্রে কিউসি ঠিক আছে বাট সংখ্যায় কিছু এক্সট্রা বানিয়ে রাখে, সেগুলো পরে লেবেলটা কেটে, অর্থাৎ যে ব্র্যান্ডের জন্য তৈরি করে ব্র্যান্ডের লেবেলটা কেটে এটা বাজারে ছাড়া হয় ভিন্ন নামে। তো যাই হোক, গার্মেন্টস ট্রেডের যারা আছেন তাদের সাথে টুকটাক যোগাযোগ যতটুকু আছে আমাদের, আমি ব্যক্তিগতভাবে গার্মেন্টসের অনেক মানুষের সাথে পরিচিত। তাদের প্রত্যেকের কাছ থেকে যেটা শুনছি, একমাত্র ভেরি বিগ পার্টি যারা জায়ান্ট যেসব গার্মেন্টস আছে তারা ছাড়া বেশিরভাগ গার্মেন্টসের অবস্থা ভীষণ নাজুক। তারা আসলে হিমশিম খাচ্ছে টিকে থাকার লড়াইয়ে। কোনোভাবে ব্যাংকের লোন নিয়ে ফ্যাক্টরি চালিয়ে রাখছেন বা অর্ডার নিচ্ছেন। বৈশ্বিক এই অস্থির সময়ে বিশ্বের যেখানে অধিকাংশ দেশে অস্থিরতা, বাণিজ্য যুদ্ধ বা আপনার সরাসরি যুদ্ধ চলমান, সেক্ষেত্রে তার একটা সরাসরি ইফেক্ট আমাদের দেশে গার্মেন্টস এসে পড়েছে। সো গার্মেন্টস, আমি শুরুতেই বলেছি এই ট্রেডের বিষয়ে আমি ডিটেল, আমার নলেজ নেই, সো এই বিষয়ে আমি ডিটেল বলবো না। বাট রিয়েল এস্টেটের একদম সক্রিয় মানুষ হিসাবে, রিয়েল এস্টেটের ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে বর্তমানে যারা ইনভেস্টার্স আছেন তারা টোটালি হাত পা গুটিয়ে বসে আছেন, এরকম মুড করে 1 টাকা রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করছেন না। এখন রিয়েল এস্টেট সেক্টরের টুকটাক যা ক্লায়েন্টস আছেন, এরা পুরোই হচ্ছে বেসিক নিডের ক্লায়েন্টস, অর্থাৎ যারা জীবনে জাস্ট একটা প্রপার্টি করেন, ছোটো অ্যাপার্টমেন্ট, ধরেন 1200-1500 এইরকম স্মল সাইজেসের যে অ্যাপার্টমেন্টসগুলো আছে, একমাত্র এগুলোরই বিজনেস আছে। 2000 স্কোয়ার ফিট, 2500 স্কোয়ার ফিট বা লাক্সারি অ্যাপার্টমেন্টগুলোর ব্যবসা একদম নেই বললেই চলে। স্পেশালি আমি যদি এলিট এরিয়াগুলোর কথা বলি, গুলশান, বানানী, বাড়িধারা, এগুলোর বিজনেস মারাত্মকভাবে ফল করেছে। উত্তরাতেও মোর দ্যান 50% বিজনেস ফল করেছে, ধানমন্ডিতেও, ইভেন বসুন্ধরাতেও। তবে বসুন্ধরাতে কম্পারেটিভলি ছোটো অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, অর্থাৎ 1500 থেকে 2000 স্কোয়ার ফিট, এই অ্যাপার্টমেন্টগুলোর ক্লায়েন্টসরা টুকটাক আছেন মোটামুটি। তো রিয়েল এস্টেট সেক্টরটার সাথে কিন্তু সরাসরি 279টা সাবসেক্টর জড়িত। যেমন ধরেন সিমেন্ট সেক্টর, রড একটা বিরাট সেক্টর, আপনার পেইন্ট ইন্ডাস্ট্রি, টাইলস ইন্ডাস্ট্রি, স্যানিটারি ইন্ডাস্ট্রি, ফিটিং ম্যাটেরিয়ালের হাজারো ইন্ডাস্ট্রি আছে, হাজারো ম্যাটেরিয়াল। তো এগুলো প্রত্যেকটাই ওতপ্রোতভাবে কিন্তু এই রিয়েল এস্টেটের সাথে জড়িত। রিহ্যাবের যে বুকলেট আছে, সেখানে সরাসরি 279টা সাবসেক্টরের কথা বলা হয়েছে, এবং 279টা সাবসেক্টরের সবগুলোই বড় বড় সেক্টর। যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি ইটসেলফ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি,
হ্যাঁ, তারপর রড আয়রন ইন্ডাস্ট্রি, ভেরি বিগ ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু মানে ধুঁকছে বর্তমানে, কোনোভাবে টিকে আছে লস দিয়ে দিয়ে। সো এই অবস্থাটা আসলে কেন? আমরা আমাদের যারা বায়ার বা ক্লায়েন্টস, তারা তো বেশিরভাগই হয় ব্যবসার সেক্টরের মানুষই বেশি। তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি প্রশ্ন করে যতটুকু জানতে পেরেছি, ইনভেস্টররা আসলে আস্থা পাচ্ছেন না যে এই মুহূর্তে উনি যে একটা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা ওনার সেফ থাকবে কিনা, ওনার সেই ইনভেস্টমেন্টের সিকিউর থাকবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ওনারা রিস্ক মনে করছেন। দ্যাটস ওয়াই ওনারা নতুন কোনো উদ্যোগ নিচ্ছেন না, পুরনো উদ্যোগগুলো আস্তে আস্তে ক্লোজ করার চেষ্টায় আছেন। আপনার খোঁজ নিলেই জানবেন, দেশের ব্যবসায়ীদের এখন একটা সিংহভাগ, বিরাট অংশ দেশ ছেড়ে চলে গিয়েছে। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে এরা হয়তো সাবেক সরকার ঘনিষ্ঠ ছিল, মোটেই তা না। অনেক নিউট্রাল পার্সনও দেশ ছেড়েছে, আপনার খোঁজ নেন, জানতে পারবেন। এটার কারণ একটাই, ব্যবসার ক্ষেত্রে যে স্ট্যাবিলিটি দরকার, যে একটা স্থির পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু নাই। ধরেন আজকের কথা যদি বলি, আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 18 তারিখ। আজকে হচ্ছে 18 তারিখ, রাইট, 18 মে। এই 18 তারিখ মানে আজকে ঢাকার কথা যদি চিন্তা করি, শুধু ঢাকাতেই আজকে কমপক্ষে একদম মিনিমাম হলে 20টা জায়গায় ব্লক ছিল রাস্তাঘাট, একদম মিনিমাম। শাহবাগ ব্লক ছিল, আপনার প্রেস ক্লাবের সামনে ব্লক ছিল, আপনারা যারা খবর দেখেন, খোঁজ নিলেই দেখবেন ঢাকার ম্যাক্সিমাম এরিয়া আজকে ঝামেলা ছিল। তো এইরকম অস্থিরতা তো চলছে, এটা চলমান আছে সেই গত 8 মাস ধরে, এটা বা 9 মাস ধরে। এটা কবে স্থির হবে এটা কিন্তু কেউই বলতে পারছেন না, নবডি, কেউই বলতে পারছেন না, না সরকার সংশ্লিষ্ট কেউ বা না অন্য কেউ। তো এই যে অস্থিরতা, এই অস্থিরতাটা যতদিন মানে স্থির অবস্থানে না আসবে, ততদিন কিন্তু ব্যবসা বাণিজ্য, আপনার এই যে নতুন বিনিয়োগ যে হচ্ছে না, বিনিয়োগ সম্মেলন করা হলো, ঢাকঢোল পিটানো হলো, আমরা ইভেন আমি ব্যক্তিগতভাবে একটা পোস্ট দিয়েছি অনেক লম্বা, স্পেশালি চৌধুরী আশিক সাহেবকে নিয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে উনি কিন্তু সে আশানুরূপ কিছুই করতে পারেনি বা কোনো বিনিয়োগ আনতে পারেনি। কারণ একটাই, ওরকম ক্যারিশমা বা ম্যাজিক দিয়ে তার ইনভেস্টমেন্ট হয় না। ইনভেস্টমেন্টের জন্য দরকার হচ্ছে স্ট্যাবিলিটি। যে কোনো ব্যবসায়ী সে টাকা ইনভেস্ট করবে, উনি টাকা ইনভেস্ট করবেন ওনার ক্যালকুলেশনে, উনি অন্যের ক্যালকুলেশনে পয়সা ইনভেস্ট করবেন না, সেটা উনি রিস্কি মনে করবেন। সো আমাদের অবশ্যই এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, স্থিতিশীলতার ক্ষেত্রে একটা জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। এইরকম অস্থিতিশীলতার মধ্যে আসলে দেশ চলতে পারে না। আমরা যারা নতুন উদ্যোক্তা, আমরা কিন্তু মারাত্মক রকম প্রবলেমে পড়ে যাচ্ছি বা গিয়েছি এইরকম অস্থিতিশীলতার কারণে। সো একটা সুন্দর পরিবেশ, শুধু আমি না, আপনি বাংলাদেশের ব্যবসায়ী জগতের যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, সবাই একটি স্থিতিশীলতা চান। স্থিতিশীলতা পেলে দেশের ব্যবসা বাণিজ্য করার একটা সুন্দর পরিবেশ বলতে যেটা বুঝে, সেটা পেলে তবেই কিন্তু একজন ইনভেস্টর ইনভেস্ট করবেন, এবং একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করবেন তখনই নতুন কর্মসংস্থান হবে। এখন কিন্তু আজকে একটা রিপোর্ট দেখলাম, গত 3 মাসে, শুধু 3 মাসে নতুন করে 60,000 নতুন বেকার হয়েছেন, অর্থাৎ এদের চাকরি চলে গিয়েছে বিভিন্ন সময়। এই লোকগুলো তো আজ হোক কাল হোক এটা কী করবে বলেন? একটা সময় হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে পড়তে পারে। তো যাই হোক, মহান আল্লাহ আমাদের এই দুরবস্থা থেকে নিশ্চয়ই উদ্ধার করবেন, সেই প্রত্যাশা এবং সেই দোয়া আল্লাহর কাছে সবসময় করি। আপনারাও আল্লাহর কাছে সেই দোয়াটাই করেন, যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে। এরকম অশান্তিতে আসলে কোনো ব্যবসা বাণিজ্য থাকে না,
এবং আস্তে আস্তে কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে। দেশে বেকারত্ব আরও বাড়বে এবং এর অবশ্যই একটা ইফেক্ট গিয়ে কিন্তু আইন শৃঙ্খলার উপরে পড়বে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং একই সাথে এই দেশে শান্তির জন্য মহান আল্লাহ যেন তার খাস রহমত বর্ষণ করেন, সেই প্রত্যাশা, সেই দোয়া আল্লাহর কাছে করি। আপনাদের প্রত্যেকের কাছেও আল্লাহর কাছে দোয়া করার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।